ক্লাস 8 আজকে তোমাদের পরীক্ষার পর প্রথম ক্লাস। আশা করি সবাই নিশ্চয়ই পরীক্ষা ভালো দিয়েছো। আমি খাতা দু একদিনের মধ্যেই দেখব, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা পরীক্ষা কেমন দিয়েছো। তো আজকে তোমাদের প্রথম ক্লাস, তোমরা আবার ক্লাসের মধ্যে ফিরে আসছো। আমরা আজকে হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় যে প্রবন্ধ রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো আলোচনা করার প্রথমেই বেশ কিছু কথা তোমাদের বলে নেওয়া দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাধের শান্তিনিকেতন তিনি রচনা করেছেন, গঠন করেছেন। সেই শান্তিনিকেতনের মধ্যে তার স্বপ্ন ছিল যে তার নিজস্ব ভাবধারার একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠবে। সেখানে তিনি সেই শিক্ষকের দায়িত্ব যারা বা যাদের দিতে তিনি চেয়েছিলেন সেগুলো তার নিজস্ব মতামত প্রকাশ পেয়েছিল সেখানে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্ডিতদের বেছে বেছে নিয়ে এসে গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। বলা বাহুল্য সেই সমস্ত পণ্ডিতরাও রবি ঠাকুরের এই ভরসা কখনো ভেঙে দেননি। তারাও তাদের ওই দক্ষতা দিয়ে রবীন্দ্রনাথের আশা অবশ্যই পূর্ণ করেছেন। এবং রবীন্দ্রনাথ যে জহুরি যে রত্ন চেনেন, জহুরির মূল্য রত্নর কাছে, অর্থাৎ এক জহুরি রবীন্দ্রনাথ যিনি রত্ন চেনেন তার অনেক ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে। হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত হরিচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে লেখা লিখেছেন, এখানে তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। তার অপার জ্ঞান ছিল, যদিও সে জ্ঞানের বহিঃপ্রকাশ সব ক্ষেত্রে ঘটেনি। রবীন্দ্রনাথ নিজের চিন্তাভাবনাতেই তাকে শান্তিনিকেতন এনেছিলেন এবং পরে তাকে বঙ্গীয় শব্দকোষ অর্থাৎ ডিকশনারি তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি খুব দায়িত্বর সাথে রবীন্দ্রনাথের দেওয়া দায়িত্ব পালন করেছিলেন। আমরা লেখক সম্পর্কে দু চারটি কথা জেনে নেব। হরিচরণ বন্দ্যোপাধ্যায় লেখক, হীরেন্দ্রনাথ দত্ত তিনি জন্মগ্রহণ করেছিলেন 1903 খ্রিস্টাব্দে। জন্মস্থান কুমিল্লা জেলার চাঁদপুরে, যেটি এখন বর্তমানে বাংলাদেশে অবস্থিত। ইন্দ্রজিৎ ছদ্মনামে দেশ পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন। কোন ছদ্মনামে? ইন্দ্রজিৎ ছদ্মনামে দেশ পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন হীরেন্দ্রনাথ দত্ত। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কি? বন্ধনহীন গ্রন্থি, তিন বন্ধু, ইন্দ্রজিতের খাতা, রবীন্দ্রনাথ কালের যাত্রা ধ্বনি, শান্তিনিকেতনের এক যুগ, প্রাণ বন্যা, অচেনা রবীন্দ্রনাথ, খেলা ভাঙার খেলা ইত্যাদি। এই বিখ্যাত লেখক হীরেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন প্রাবন্ধিক 1995 খ্রিস্টাব্দে। এবার আমরা পড়ার মধ্যে আসব। তোমরা বই খুলে নাও, 139 পাতা, 139 বইটা খুলে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তারা সকলেই অসাধারণ ব্যক্তি ছিলেন, এমন কথা কেউ বলবে না। দু একজন অবশ্যই অসাধারণ ছিলেন, তাদের কথা আলাদা, কিন্তু অন্যান্যদের বেলায় এ কথা নির্বিবাদে বলা যেতে পারে যে বিদ্যায় বুদ্ধিতে তাদের সমকক্ষ ব্যক্তির অভাব দেশে তখনও ছিল না, এখনো নেই। অথচ নিজ নিজ ক্ষেত্রে এরাও অনেকেই অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এরা স্বেচ্ছায় এমন সব কার্যভার সহস্তে গ্রহণ করেছিলেন আজকে সাংসারিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা যাকে হঠকারিতা বলে মনে করবেন। হঠকারিতা মানে যে হট করে সিদ্ধান্ত নিয়ে নেয় কোনো চিন্তাভাবনা ছাড়াই। মনে হবে আপন সাধ্যসীমা ভুলে গিয়ে যারা সাধ্যাতীতের স্বপ্ন দেখছেন, অর্থাৎ আমি যা পারি বা কি পারবো সেটা ভুলে গিয়ে আমি যে সবকিছু করতে পারি এই ভাবনা
বশবর্তী হওয়াকে সাধ্যাতীত বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সকল অবিশ্বাসীর অবিশ্বাসকে মিথ্যা প্রতিপন্ন করে আপন সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তাহলে আমি প্রথমেই বললাম যে বিভিন্ন জায়গা থেকে রবীন্দ্রনাথ তার নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন মানুষকে তুলে এনেছেন। তারা যে ভীষণ জ্ঞানী বিজ্ঞানী বিরাট সুনাম তা কিন্তু নয়, তিনি তার কোয়ালিটি চিনে তাদেরকে তুলে নিয়ে এসেছেন। বাস্তবিক পক্ষে তারা যেভাবে কাজ করেছেন তাকে একমাত্র সাধনা নামেই অভিহিত করা যায়। মাস মাহিনার চাকুরে দ্বারা এ জাতীয় কাজ কখনোই সম্ভব নয়। যে কাজে বহুজনের মিলিত প্রয়াস প্রয়োজন, কখনো কখনো সম্পূর্ণ একক চেষ্টায় সে কাজ সম্পন্ন হয়েছে। কর্তা অকিঞ্চন, অকিঞ্চন অর্থাৎ গরিব, কীর্তি সুমহান। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কর্তার তুলনায় কীর্তি বহুগুণে বৃহৎ। তাহলে কর্তা অর্থাৎ যিনি তৈরি করেছেন সেই ব্যক্তি, কীর্তি মানে তার তৈরি জিনিসকে কীর্তি বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যা কর্তা, যার যা বৈশিষ্ট্য বা তার যা ক্যারেক্টার বা তার চরিত্র, তার পরিস্থিতি, তার থেকে তার সৃষ্টিকর্মটা অনেক বেশি ছাপিয়ে গেছে তার নিজস্বতাকে। সুবৃহৎ কার্যে বস্তুত তা নয়, কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না। বাহ্যত যার দৃষ্টিগোচর ছিল না সেই শক্তি তাদের চরিত্রের মধ্যে নিহত ছিল। সুবৃহৎ কার্যে সবচেয়ে বেশি প্রয়োজন নিষ্ঠা আর অভিনিবেশ। বিদ্যাবুদ্ধি তো ছিলই, তদুপরি উক্ত দুই গুণ সন্নিপাতে সাধারণ মানুষের দ্বারাও অসাধারণ কার্য সম্পাদন সম্ভব হয়েছিল। তাহলে একটা সাধারণ মানুষও অসাধারণ কাজ সম্পন্ন করেছিল শুধুমাত্র তার সদিচ্ছার কারণে। এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য, কারণ এইরূপ মানুষ শান্তিনিকেতন নিজে হাতে তৈরি করেছেন। আমাদের দেশে স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে, সেটা কেবলমাত্র স্থান বিশেষের মাটি জল হাওয়ার গুণ নয়, সে স্থানই মহৎ যে স্থান মানুষের কাছ থেকে বড় কিছু দাবি করতে জানে। দাবি করার অধিকার সব স্থানেই থাকে না, সে অধিকার অর্জন করতে হয়। অর্জন করতে হয় নিজের দান শক্তির দ্বারা। যে দিতে জানে সে দাবি করতে জানে। আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অসীম অপরিসীম। তাহলে আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতন বহু কিছু দিয়েছে। শান্তিনিকেতনই দেশকে প্রথম শিখিয়েছে যে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যাদানের স্থান নয়, বিদ্যা চর্চার স্থান। শুধু বিদ্যা চর্চা নয়, বিদ্যা বিকিরণের স্থান। অর্থাৎ আমরা যে শুধু পড়িয়ে যাব সেটা কিন্তু ঠিক নয়। শান্তিনিকেতন শিখিয়েছে আমাদের শিখতে হবে, সেই শিক্ষাই শেষ নয়, সেটাকে বিকশিত করতে হবে। অর্থাৎ সেটি মানব জীবনে যেন তার প্রাধান্য লক্ষ্য করা যায়। বিদ্যার্জনের পথ সুগম করে দেওয়ার বিদ্যাকেন্দ্রের অন্যতম প্রধান কর্তব্য। যে সময় আমাদের দেশের বিশ্ববিদ্যালয় সমূহ এইসব কথা ভাবেনি, শান্তিনিকেতন বিদ্যালয় তার শৈশবেই সেই সব কথা ভেবেছে এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করেছে। অর্থাৎ তাবৎ বিশ্ববিদ্যালয় যেখানে ছিল, যাদের বড় বড় স্বপ্ন ছিল, তারা কিন্তু এই ভাবনাটা তাদের মধ্যে আসেনি, যেটা শান্তিনিকেতন করে দেখিয়েছে। শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য বলতে এই অর্থেই বলেছি। এছাড়া রবীন্দ্রনাথ নিজের সর্বশক্তি নিয়োগ করেছিলেন শান্তিনিকেতনের সেবায়। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজের মনের মতো তৈরি করতে চেয়েছিলেন সর্বগুণ সম্মানিত একটি জায়গা। সেই জন্য তিনি যাদের আহ্বান করেছিলেন তাদের কাছ থেকে নিঃসংকোচে সর্বশক্তি নিয়োগের দাবি করতে পেরেছিলেন। যাদেরকে ভরসা করে বিশ্বাস করে এক গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, তাদের কাছে তিনি দাবি করতে পারেন সেরা কাজটা দেওয়ার জন্য। হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই যখন রবীন্দ্রনাথের নির্দেশে বঙ্গীয় শব্দকোষ রচনায় প্রবৃত্ত হন, তখন বঙ্গীয় পণ্ডিত সমাজে তিনি সম্পূর্ণ অপরিচিত ছিলেন। অর্থাৎ যাকে দায়িত্ব দেয়া হলো বঙ্গীয় শব্দকোষ রচনার ক্ষেত্রে, তিনি কিন্তু অত লোকোচিত বা লোক আলোচিত বা পরিচিত মুখ কিন্তু নয়। বয়সে নবীন, অভিজ্ঞতায় অপ্রবীণ, বিশ্ববিদ্যালয়ের ছাপটুকু পর্যন্ত নেই, প্রামাণিক কোনো গ্রন্থ রচনা করে পাণ্ডিত্যের পরীক্ষায় উত্তীর্ণ হননি। এরূপ সুবৃহৎ কাজের জন্য তার প্রস্তুতি কতখানি সে বিষয়ে সাধারণের মনে সংশয় থাকা স্বাভাবিক। অর্থাৎ রবীন্দ্রনাথ যে গুরুদায়িত্ব দিয়েছে সে আদৌ পালন করতে পারবে কিনা, তার পূর্ব কোনো পরিচয় আছে কিনা, পূর্ব কোনো সাহিত্য কীর্তি আছে কিনা, এমন কোনো পরিচয় কিন্তু পাওয়া যায়নি। কিন্তু দেখা যায় রবীন্দ্রনাথের মনে বিন্দুমাত্র সংশয় ছিল না। অর্থাৎ রবীন্দ্রনাথ তাকে সেই সিলেক্ট করার ক্ষেত্রে কোনো রকম সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল না।
থাকলে এমন নিশ্চিন্ত মনে এই বিশাল কার্যভার তার উপরে ন্যস্ত করতে পারতেন না। এই সম্পর্কে একটি কথা অনেক সময় আমার মনে হয়েছে। শান্তিনিকেতনের প্রথম যুগে রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচন অনেকটা যেন শেক্সপিয়ারের প্লট নির্বাচনের মতো। অর্থাৎ তিনি বেছে বেছে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করে আলাদা আলাদা জনকে দায়িত্ব দিচ্ছেন। হাতের কাছে যেমন তেমন একটা গল্প পেলেই হলো, শেক্সপিয়ার চোখ বুজে তাকে গ্রহণ করেছেন। প্রতিভাবানের হাতে ছাই ধরলেও সোনা হয়ে যায়। অত্যন্ত শীর্ণ বিবর্ণ কাহিনী ও রক্তমাংসে অস্থিমজ্জার সংযোগে পরিপুষ্ট হয়ে উঠেছে। রঙে রসে পরিপূর্ণতা লাভ করেছে। নিষ্প্রাণ কাহিনী প্রাণের স্পন্দনে অপূর্ব বিস্ময়ে পরিণত হয়েছে। যেমন একটা ছোট ঘটনা যখন কবির রচনার মধ্যে আসছে, সেটি যেন একটা নতুন প্রাণ পাচ্ছে, ঠিক তেমনি রবীন্দ্রনাথ যাকে যাকে বেছে নিয়ে এসেছে সে যেন নতুন প্রাণে উদ্দীপ্ত হয়ে উঠছে এবং তার সর্বস্ব দিয়ে রবীন্দ্রনাথকে বিপুলা করে তুলছে। পণ্ডিত সমালোচকদের মতে মূলত সে কাহিনীতে শেক্সপিয়ারের ঐশ্বর্য আবাস ছিল মাত্র ছিল না। অবশ্য এমন হওয়া অসম্ভব নয় যে একমাত্র শেক্সপিয়ারের কবিদৃষ্টিতেই সেই সব শীর্ণ কাহিনীর অনুচ্চারিত সম্ভাবনাটুকু ধরা পড়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে ওই কথা প্রযোজ্য। আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ তারও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদৃষ্টি দৃষ্টিকে এড়াতে পারেনি। অর্থাৎ রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা সেটিকে সে বিফল করতে পারেনি। জমিদারি সেরেস্তার কর্মচারীকে অধ্যাপনার কাছে ডেকে এনে একজনকে দিয়ে লিখিয়ে ছেলে মেয়েদের উপযোগী করে বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান গ্রন্থমালা, আর একজনকে দিয়ে বাংলা ভাষার বৃহত্তম অভিধান। তাহলে একজন সাধারণ মানুষকে দিয়ে তিনি একটা বড় কাজ করাতে চাইছিলেন। বিদুশেখর শাস্ত্রী ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত। বিদুশেখর শাস্ত্রী একটা চরিত্র পেলাম যিনি ইংরেজি ভাষায় অনভিজ্ঞ, কিচ্ছু ইংরেজি জানেন না, তিনি টোলের পণ্ডিত। আর সেই মানুষ কালক্রমে বহু ভাষাবিদ পণ্ডিতে পরিণত হলেন। যার মধ্যে কোনো জ্ঞান ছিল না, সে আজকে বহু ভাষাবিদ পণ্ডিতে পরিণত হলেন। ভারতীয় পণ্ডিত সমাজের সর্বগণ্যদের অন্যতম। তাহলে কার মধ্যে কি প্রতিভা আছে, কার মধ্যে কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে, রবীন্দ্রনাথ সেটি অনুধাবন করতে পারতেন, বুঝতে পারতেন এবং তাকে তার চরিত্র তার গুরুত্ব অনুযায়ী সেই দায়িত্বগুলি অর্পণ করতেন এবং তারা সাফল্য লাভ করত। ক্ষিতিমোহন সেনও সংস্কৃতজ্ঞ পণ্ডিত। তার জিজ্ঞাসা নতুন পথে প্রবাহিত হলো। মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে পুনর্জীবিত করলেন। এ সমস্ত সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়। রবীন্দ্রনাথ চেয়েছিলেন, তাকে উৎসাহ দিয়েছিলেন, তাই এই ঘটনাগুলো ঘটেছিল। তিনি দাবি করেছেন, এরা প্রাণপণে সেই দাবি পূরণও করেছেন। রবীন্দ্রনাথ যাকে যা দায়িত্ব দিয়েছেন, যা দাবি করেছেন, এই দায়িত্ব প্রাপকরা প্রাণপণে তার স্বপ্ন তার আশা পূর্ণ করেছেন। দাবি পূরণ করতে গিয়ে এদের শক্তি দিনে দিনে বিকাশ লাভ করেছে। যত দিন গেছে, যত এরা সেটা গভীরভাবে ভেবেছে, তাদের জ্ঞান বিকাশ লাভ করেছে ভীষণভাবে। ক্ষিতিমোহনবাবু বলতেন, গুরুদেব নিজ হাতে আমাকে গড়ে নিয়েছেন, নইলে যে বিদ্যা শিখে এসেছিলাম তাও ঠিক মতো ব্যবহার করা আমার সাধ্যে কুলাতো না। তাহলে গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ যেন নিজের হাতে তৈরি করে নিয়েছেন, কারণ আমি যা শিখে এসেছিলাম সেটিও প্রভাব আমার কাজের ক্ষেত্রে পড়তো না। রবীন্দ্রনাথ যে চোখ বুজে গ্রহণ করেছিলেন এমন নয়, চোখ মেলেই করেছিলেন। মানুষ যাচাই করবার বিশেষ একটা রীতি ছিল তার। প্রথমে দেখে নিতেন দৈনন্দিন দাবি মিটিয়ে মানুষটির মধ্যে উদ্বৃত্ত কিছু আছে কিনা। রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা উদ্বৃত্তের সাধনা। সংসারের 15 আনায় মানুষের 8 পৌড়ে, তাদের দিয়ে নিত্যদিনের গৃহকার্যের কাজটুকু শুধু চলে। বাড়তি কিছু দেবার মতো সম্বল এদের নেই। জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে আমিনের সেরেস্তায় নিযুক্ত হরিচরণকে জিজ্ঞেস করেছিলেন, দিনে সেরেস্তার কাজ করো, রাত্রে কি করো? হরিচরণ সসংকোচে বলেছিলেন, সন্ধেবেলা তিনি একটু সংস্কৃত চর্চা করেন। একখানা বইয়ের পাণ্ডুলিপিও প্রস্তুত আছে। পাণ্ডুলিপিটি চেয়ে দেখে নিলেন। মানুষ কিভাবে অবসর যাপন করে তাই দিয়ে তার প্রকৃত পরিচয়। অর্থাৎ মানুষ যখন তার কাজের ফাঁকে যেটুকু সময় অতিবাহিত করে তার কাজের চাপের মধ্যে, এবং সে ফাঁকটুকু সে নিজের মতো বাঁচতে চায়, নিজের খেয়াল তার কাজের মধ্যে প্রতিফলিত হয়, নিজের ভাবনা, নিজের অভিজ্ঞতা, নিজের বৈশিষ্ট্য এবং নিজের যে প্রতিভা ওই সময় প্রস্ফুটিত হয়। তিনি দেখতে চাইলেন যে সেই নিজের সময়টুকুতে সে কি করতে চাইছে এবং সেটি তিনি দেখতে চাইলেন এবং সেখানে তিনি এক নতুন পরিচয় পাচ্ছেন।
পাণ্ডুলিপি চেয়ে দেখে নিলেন মানুষ কি অবসর যাপনে পঞ্চপর, যার মধ্যে উদ্বৃত্ত কিছু নেই এবং অবসর কাটে না। ওই সামান্য বাক্যলাপ থেকেই রবিচরণবাবু ভবিষ্যৎ সম্ভাবনাটি কবি দেখতে পেয়েছিলেন। ওই বাক্যালাপের মধ্যেই হরিচরণের মধ্যে যে কি কোয়ালিটি ছিল তিনি তা দেখতে পেয়েছিলেন। এই কারণেই অত অল্পকালের মধ্যেই ম্যানেজারের নিকট নির্দেশ এলো, তোমার সংস্কৃতজ্ঞ কর্মচারীটিকে শান্তিনিকেতনে পাঠিয়ে দাও। কবি তখন বিদ্যালয়ের প্রয়োজনে সংস্কৃত প্রবেশ নামক একটি পুস্তক রচনায় নিযুক্ত ছিলেন। একটা বিদ্যালয়ে একটা প্রয়োজন ছিল, সেই জন্য তিনি লিখছিলেন সংস্কৃত প্রবেশ নামক একটা পুস্তক। সংস্কৃত শিক্ষার সহস্র প্রণালী উদ্ভাবনী ওই পুস্তকের উদ্দেশ্য ছিল। হরিচরণবাবু আসার পরে কবিতার অসমাপ্ত পাণ্ডুলিপিটি হরিচরণবাবুর হস্তে অর্পণ করেন। অধ্যাপনা কার্যের অবসরে তিনি কবির নির্দেশ মতো ওই পুস্তক রচনা সমাপ্ত করেন। তারপর তার কাজের ফাঁকে ফাঁকে যে বাকি কাজটা অসম্পূর্ণ ছিল সেটি সম্পূর্ণ করে এবং তাকে নিয়োগ করা হয় শান্তিনিকেতনে। আজ এই পর্যন্তই। পরের অংশটা আমরা এর পরের দিন পড়ব।